2010 সালের সেপ্টেম্বর মাসে ইয়াঙ্কি স্টেডিয়ামে রাতে অনুষ্ঠিত নিজের হোম কামিং শোতে এমিনেম এর সঙ্গে যৌথ হেডলাইনার হিসেবে জে-জি গর্জে উঠে বলেছিলেন, "For my Achilles heel is love, I don't get enough of it." আর টিকিট নিঃশেষ হয়ে যাওয়া দর্শকদের অফুরন্ত শুভেচ্ছা পান তিনি, এবং তার সঙ্গে ছিলেন কানিয়ে ওয়েস্ট, নিকি মিনাজ, ড্রেক এবং কোল্ডপ্লের ক্রিস মার্টিন এবং তার অর্ধাঙ্গিনী বিয়ন্সে। সব বিবেচনায় জে-জির ভালোবাসার কথিত অভাব অত্যন্ত সন্দেহজনক বলেই ঠেকে, এবং 15 বছর এগিয়ে এসে গত সপ্তাহ ধরে জে-জি হিপ-হপ আলোচনার কেন্দ্র দখল করে বসে রয়েছেন। প্রথমে এই মাসের শুরুতে রুটস পিকনিক ফেস্টিভ্যাল এই এক জ্বালাময়ী ফ্রিস্টাইল দিয়ে তিনি শুরু করেছিলেন এই যাত্রা, এবং তারপর ইয়াঙ্কি স্টেডিয়ামে টানা 3 রাতের এক কনসার্ট দিয়ে, যেখানে দেখা গিয়েছে অতিথি শিল্পীদের এক অসাধারণ মিছিল। এবং এই মুহূর্ত দুটিকে একসঙ্গে দেখলে ফুটে ওঠে এমন একটা শিল্পীর প্রতিকৃতি যিনি সংস্কৃতির শীর্ষে নিজের অবস্থান নতুন করে প্রতিষ্ঠা করতে উদ্যোগী হয়েছেন, এবং একই সঙ্গে তিনি সামলাচ্ছেন তীক্ষ্ণ কয়েকটি প্রশ্ন। তিনি সেখানে পৌঁছালেন কিভাবে, স্টেডিয়াম ভরাতে কাকে কাকে ডাকতে হলো, এবং তিনি নিজে কোন কোন ক্ষোভ আজও বয়ে বেড়াচ্ছেন, এই প্রসঙ্গে আজকে আমরা আলোচনা করব। সুতরাং শুরু করি যে ইয়াঙ্কি স্টেডিয়ামের আয়োজন কেমন ছিল। 2 সপ্তাহ ধরে ইয়াঙ্কি স্টেডিয়ামের আয়োজন ছিল ইন্ডাস্ট্রির মুখে মুখে, এবং জে-জি একে একে সাজিয়েছিলেন ইয়াঙ্কি স্টেডিয়াম বিভিন্ন ওজনদার সব নাম দিয়ে। এবং প্রথম রাতে তিনি মঞ্চে আনেন বিয়ন্সেকে। এটা একটা বিচক্ষণ সূচনার চাল, কারণ তার স্ত্রী আজও সঙ্গীত জগতের অন্যতম নির্ভরযোগ্য দর্শক টানা নাম, এবং তার উপস্থিতি যে দ্বিতীয় এবং তৃতীয় অনুষ্ঠানকে ঘিরে আগ্রহ বাড়িয়েছে সেটা বিশ্বাসযোগ্যভাবে প্রমাণিত। এবং তার কণ্ঠ চমৎকার শুনিয়েছে, এবং সব লক্ষণ বলছে যে তিনি আবারও সফরে যাওয়ার জন্য প্রস্তুত। এবং এই ধারণা তিনি তৃতীয় রাতে ফিরে এসে আরও জোরদার করেন, এবং এই দম্পতির কন্যা ব্লু আইভিও মঞ্চে হাজির হয়ে পিয়ানো বাজিয়ে শোনায়। এবং এটাও একটা প্রমাণ যে জে-জি এবং বিয়ন্সে সচেতনভাবেই তাকে বিনোদন জগতের কর্মজীবনের জন্য গড়ে তুলছেন, এবং সে ইতিমধ্যেই নাচে পারদর্শী, অত্যন্ত পারদর্শী, এবং সে পিয়ানো বাজায়। এবং ব্যাপকভাবে ধারণা করা হয় যে তিনি হয়তো গান করতেও শিখছেন। এবং প্রথম রাতটি নিউ ইয়র্ক হিপ হপ এর জন্য এক ঐতিহাসিক মুহূর্ত উপহার দেয়, যেখানে জে-জি মঞ্চে আনেন নাজকে, এবং এর সঙ্গে উপস্থিত ছিলেন মেকা, মেমফিস ব্লিক, জ্যাজ ও এবং আলিশা কিজ। এবং দ্বিতীয় রাতে যুক্ত হন স্লিক রিক, ফেরেল উইলিয়ামস এবং আরও এক শিরোনাম কারা চমকে এমিনেম। কিন্তু তৃতীয় রাত্রি ছিল ব্যক্তিগত মতে আসল প্রদর্শনী, যেখানে উপস্থিত ছিলেন রিয়ানা, যিনি বহু বছর মঞ্চে ওঠেননি এবং আপাতদৃষ্টিতে সঙ্গীত থেকে পুরোপুরি সরে গিয়েছেন। তিনি মঞ্চে ওঠেন, এবং তার কণ্ঠে বোধগম্য জড়তা ধরা পড়লেও তার উপস্থিতি তাৎপর্য বাড়িয়ে বলা কঠিন। এবং তিনি সবে A$AP রকির সঙ্গে তার সফরে ঘোরা শেষ করেছেন, এবং জে-জি যেন এক ফোনেই তাকে নিজের অনুষ্ঠানে উড়িয়ে আনতে পারেন, এবং এটাই তার প্রভাবের পরিধি সম্পর্কে অনেক কিছু বলে দেয় আমাদের কাছে। এবং আশার, যিনি এই মুহূর্তে ক্রিস ব্রাউনের সঙ্গে এক স্টেডিয়াম ট্যুর এর মাঝপথে, তিনিও উড়ে এসে পারফর্ম করেন। এবং ফেরেল ফিরে আসেন এখানে, জে-জি উড়ে আসেন এখানে, এবং তার পাশাপাশি আসেন জেডাকিস, সুয়েস বিটস, ফ্যাট জো এবং জার্মেইন ডুপ্রি, এবং তার পাশাপাশি দ্য ড্রিম। সবাই হাজির হন এই উৎসবের মহানক্ষত্রের মিছিলে। এবং থিয়ানা টেইলর অনুষ্ঠান করেন, যদিও মাইক্রোফোনের শব্দ সমস্যায় তার গান পরিবেশন করতে খানিকটা সমস্যা হয়েছিল। এবং তার পাশাপাশি শেষ রাত্রি অবশ্য বিশৃঙ্খলামুক্ত ছিল না, কারণ স্টেডিয়ামের বাইরে এক নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভিড় ঢুকে পড়ার চেষ্টায় ঘন্টার পর ঘন্টা বিলম্ব ঘটে, এবং শেষ পর্যন্ত সবাইকে ঢুকতে দেওয়া হয়। এবং জে-জির কাছ থেকে আমরা উপহার হিসেবে পাই এমন এক রাত যা যে কোনো বিচারে হিপ হপ সংস্কৃতির জন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ, আশ্চর্য, আনন্দময় পরিস্থিতি। তবু অতিথি নির্ভর এই আয়োজন এক তীক্ষ্ণ সমালোচনার দরজা খুলে দিয়েছে, এবং জে-জি নিজের কনসার্টকে মহামান্বিত করে তুলতে যেন যথেষ্ট বাইরের শক্তি বৃদ্ধির প্রয়োজন পড়েছে, এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বীদের তা সম্ভবত দরকার পড়তো না এই ব্যাপারটা, কারণ কানিয়ে ওয়েস্ট সারা বছর জুড়ে বিশ্ব জুড়ে একাই স্টেডিয়াম ভরিয়ে চলেছেন, যার মধ্যে আছে SoFi স্টেডিয়াম। এবং এখানে তিনি পরপর 2 রাত অনুষ্ঠান করেন। এখানে প্রায় 80,000 আসন সংখ্যা রয়েছে, যেটা ইয়াঙ্কি স্টেডিয়ামের ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ। এবং আলবেনিয়া গত 2 সপ্তাহ আগে একটা স্টেডিয়াম ভেন্যু নির্মাণ করেছে তার অনুষ্ঠানের জন্য, এবং শুধুমাত্র সেই অনুষ্ঠানেই এসেছিলেন 60,000 মানুষ। এবং কানিয়ে ওয়েস্ট এ সমস্ত করেছেন জাঁকালো প্রচার কিংবা অতিথি চমক ছাড়াই, এবং তার এই অর্জনটা নিয়ে খানিকটা নীরবতা রয়েছে শিল্পমহলের মধ্যে। এবং এই নীরবতা সম্ভবত এক এমন ইন্ডাস্ট্রির প্রতিফলন যারা ইহুদি সম্প্রদায় সহ নানা পক্ষকে লক্ষ্য করে কানিয়ে ওয়েস্টের একের পর এক উস্কানিমূলক মন্তব্যের পরেও তার অটুট দর্শক টানার ক্ষমতা স্বীকার করতে নারাজ। এবং তিনি যতটাই বিতর্কিত হয়ে থাকুন না কেন, কানিয়ে ওয়েস্টের টান এখনও রয়েছে, এবং জে-জির এই পদ্ধতির সঙ্গে এই বৈপরীত্য উপেক্ষা করা কঠিন। এবং লক্ষণীয় বিষয় হচ্ছে কি যে জে-জির এই আয়োজনে কানিয়ে ওয়েস্ট সংশ্লিষ্ট বেশ কয়েকটি গান তিনি অনুষ্ঠানে গেয়েছেন। তাদের যৌথ অ্যালবাম ওয়াচ দ্য থ্রোন এর গান, কানিয়ে ওয়েস্টের প্রযোজনায় তৈরি হওয়া গান, এমনকি
So Appalled Jay-Z গান, যদিও সেখানে Kanye West'ের ভার্স বা পংক্তি নিঃশব্দ করা ছিল, কিন্তু এই নিঃশব্দকরণ খানিকটা বোধগম্য, কারণ ব্যবসা নিয়ে দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়েছে। আর Kanye West এবং Jay-Z ওদের মধ্যে ব্যক্তিগতভাবে আমাকে বলতেই হবে যে Kanye West Jay-Zর সন্তানদের নিয়ে বিভিন্ন রকমের করেছিলেন। ব্যক্তিগতভাবে মনে করি যে সেটা গভীরভাবে আপত্তিকর, কিন্তু গানগুলো আদৌ অনুষ্ঠান করার সিদ্ধান্তটা হয়তো তিনি এক নীরব ইঙ্গিত হিসেবে আমাদের সামনে ছুড়ে দিয়েছেন, কারণ Kanye West হয়তো মনে করতে পারেন যে একটা দরজা হয়তো এখনো খোলা রয়েছে, এবং Kanye West তার কনসার্টের ফুটেজ দেখে ফায়ার ইমোজি দিয়ে সাড়া দেন, এবং Kanye West'ের দিক থেকে একটা পুনর্মিলন সম্ভাব্য বলে মনে হয়। আর তাতে Jay-Zর লাভ যথেষ্ট, বিশেষ করে প্যারিসে Jay-Zর আসন অনুষ্ঠানগুলোতে Kanye Westকে মঞ্চে তোলা গেলে তার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ নতুন পুনরাগমন বলে চিহ্নিত হতে পারে। কিন্তু নিজে থেকে আমন্ত্রণ বাড়ি দেওয়ার মতো নিচু হতে Jay-Z সম্ভবত রাজি হবে না, এবং Kanye Westকে কার্যত হাত জোর করেই আসতে হবে। আর তা করলেও শর্তগুলোকেও তাকে ভালো করে বুঝে নিতে হবে যে Jay-Z বন্ধুত্ব পাতানোর চেষ্টা করছেন না, এটা হবে একটা ব্যবসা বিনিয়োগের সুযোগ। Kanye West বর্তমানে সবচেয়ে বেশি গোল্ড বা প্ল্যাটিনাম প্রত্যয়িত গানের অধিকারী শিল্পী, এবং তার কর্মজীবনের পরবর্তী ধাপের জন্য যদিও বা তিনি এখনো লড়ে চলেছেন, Kanye West যদি আজকে সঙ্গীত প্রযোজনা এবং গান করা বন্ধ করে দেন, তার ক্যাটালগ এর জোর প্রতিধ্বনিত হতে থাকবে আমাদের গোটা বিশ্বে, এবং সর্বকালের সেরার আলোচনায় তাকে চিরকাল টিকিয়ে রাখবে। প্রসঙ্গত উল্লেখ্য, Jay-Zর এই স্টেডিয়াম আয়োজনটি তার কর্মজীবনের অন্যতম দীর্ঘস্থায়ী সমালোচনাকেও ফিরিয়ে এনেছে। Colin Kaepernick এর প্রসঙ্গে আমি আলোচনা করতে চাই যে Target এর সঙ্গে অংশীদারিত্বের কারণে Jay-Zকে সেল আউট বা আদর্শ বিকিয়ে দেওয়া মানুষ হিসেবে এক তকমা দেওয়া হয়েছিল, এবং তার সমালোচকেরা নিয়মিত আঙুল তোলেন NFL এর সঙ্গে তার চুক্তির সিদ্ধান্তের দিকে। এটা এমন একটা সময় করা চুক্তি যখন লিগ কৃষ্ণাঙ্গ মানুষের উপর পুলিশি নিপীড়নের প্রতিবাদ করার কারণে Kaepernickকে কার্যত নিষিদ্ধ করে দিয়েছিল, এবং এই কোয়ার্টারব্যাকের প্রতি লিগের এই অসভ্য আচরণ এতটাই গর্হিত ছিল যে শেষ পর্যন্ত তারা একটি সেটেলমেন্ট দিতে বাধ্য হয়, তারা একটি সমঝোতা করতে বাধ্য হয় Colin Kaepernickের সঙ্গে। এবং Jay-Z শুরুতে প্রকাশ্যে Kaepernickকে সমর্থন করেছিলেন বটে, এমনকি তার জার্সি পরেও, যতদিন না NFL তাকে ডেকে কার্যত জনসাধারণকে প্রতিবাদ পর্ব ভুলিয়ে সামনে এগিয়ে নেওয়ার কাজে নিয়োগ করে। NFL এ যোগ দিয়ে তিনি ঘোষণা করেন, "We're past kneeling. It's time to get to the halftime shows." হাঁটু গেড়ে প্রতিবাদের পর্ব আমরা পেরিয়ে এসেছি, এবার halftime শোতে পৌঁছানোর সময় এসেছে। এবং সেই থেকে আজ পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে তিনি ভয়ঙ্করভাবে সমালোচিত, এবং সাম্প্রতিক ফ্রি স্টাইলে Jay-Z বিষয়টিকে সরাসরিভাবে উপস্থাপন করেন এবং দাবি করেন যে Kaepernick একটি NDA সই করেছেন, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সই করেছেন, এবং সেটেলমেন্ট এর চেকটি নিয়েছেন তিনি, যেখানে তার প্রশ্ন দোষটা Jay-Zর ঘাড়ে কেন যাচ্ছে, এবং তিনি র্যাপ করেন, "He wanted to capitalize and bring back capital, but he took the check. I ain't even mad at him. He told me that the check was signed and not disparaging. I am the one that came and he spoke to me. Y'all better be glad it's me." আর TMZর ভাষ্যমতে Kaepernick কখনো কোনো NDA সই করেনি। আর গভীরের নথি আরও গুরুতর অভিযোগ তোলে, জানা যায় যে ওই পর্বে পর্দার আড়ালে Kaepernickকে প্রকাশ্যে হেয় করার একটা অপপ্রচার চালানো হয়, মানুষকে এটা বোঝানোর জন্য যে তিনি নিষিদ্ধ হয়ে থাকতেই সন্তুষ্ট, কিংবা আবার খেলার জন্য অস্বাভাবিক অঙ্কের টাকা দাবি করছেন। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে গিয়ে যে প্রতিবার শুরুর মুহূর্ত থেকেই তাকে কখনো কোনো চাকরির প্রস্তাবই দেওয়া হয়নি, এবং এই পর্যন্ত NFL এর সঙ্গে চুক্তি করার জন্য Jay-Z Kaepernickের সঙ্গে কখনো কথা বলেননি, এবং কথা বলেছেন তারা বহু যুগ পরে, এবং এই বন্দোবস্ততে Colin Kaepernickের জন্য কি পরিণতি বয়ে আনবে সেটা সম্পূর্ণ বুঝে তিনি ব্যাপারটাকে পুরোপুরি এড়িয়ে গিয়েছিলেন। এবং TMZর এক সাবেক অভ্যন্তরীণ সূত্র স্পষ্ট ভাষায় জানিয়েছে যে Roc Nation NFL চুক্তি ঘোষণার পর ওই সময়টায় Roc Nation Kaepernick সম্পর্কে নেতিবাচক খবর ছড়াচ্ছিল, এবং TMZ প্রধান Harvey Levin কে বলা নিজের কথা স্মরণ করে তিনি জানান, "I don't think we here at TMZ should be getting in the middle of what's going on between Colin Kaepernick and Jay-Z. I think if we run what essentially was a hit piece on Colin Kaepernick, I don't think we have the cultural cachet to do that." উপসংহার এড়ানো বড্ড কঠিন। Kaepernick এর প্রতি অন্যায় করা হয়েছে বলেই আমার মনে হয়, এবং এতে নিজের ভূমিকার সাফাই দেওয়ার জন্য কিছু Jay-Zর হাতে অবশিষ্ট নেই। আর ফ্রি স্টাইলে বিনা প্ররোচনায় Kaepernickকে আক্রমণ করার সিদ্ধান্তটা ন্যূনতমভাবে বললে ভীষণ অদ্ভুত ছিল। এবং কয়েক সপ্তাহ আগে Roots Picnic Festival-এ যেখানে Jay-Z হাজির হয়েছিলেন এবং ছুড়েছিলেন বেশ কয়েকটি মন্তব্য বিভিন্ন মানুষের দিকে, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন Drake, Nicki Minaj, Kanye West, এমনকি কারাবন্দী Tory Lanez। Jay-Z অবশেষে তার নিজের স্বাভাবিক চুল প্রকাশ্যে আনেন, দৃশ্যত অর্ধ ওয়েগ বা এক্সটেনশনস এর আড়ালে তিনি তা আস্তে আস্তে বাড়িয়ে তুলছিলেন, এবং আগের চেহারাটিকে বড় চুলের ক্ষেত্রে Nicki Minaj প্রকাশ্যে নকল চুল বলে চিহ্নিত করেছেন, এবং তিনি বলেছিলেন যে Jay-Z take off that damn lace fronts। যে আফ্রো তিনি উন্মোচন করলেন তা ঘন স্বাস্থ্যবান পাকা চুল থাকতে রং করা, এবং তা
বিস্ময়করভাবে একটা অনুকূল অভ্যর্থনাও পেয়েছে এবং ফ্রিস্টাইলটি ছিল বিতর্কিত, তবে এমন শব্দক্রিয়ার ঠাসা যেটা নিশ্চিত করে যে তার কলমের ধার আজও অব্যাহত রয়েছে এবং এটি একটা উল্লেখযোগ্য অবস্থান বদলও বটে, কারণ GQ কে দেওয়া একটা ইন্টারভিউতে সম্প্রতি জেইজি বলেছিলেন যে সংস্কৃতির উচিত ব্যাটল র্যাপিং বন্ধ করে দেওয়া। এটা এমন একটা ব্যক্তিগত অবস্থান যা তাকে কার্যত ছেড়ে আসতে হয় যখন স্পষ্ট হয়ে যায় যে তার প্রতিদ্বন্দ্বীরা তাকে সেই সৌজন্য দেখাচ্ছেন না, এবং সর্বোপরি ড্রেক এর ছোড়া বক্তব্য তাকে জাগিয়ে তুলে আনে এই মঞ্চে। আর এমন যুক্তিও আছে যে একজন র্যাপার হিসেবে তার এটাই ঠিক করার কথা। এবং টনি বাজবি প্রসঙ্গে জেইজি শুরু করেন সেই অ্যাটর্নিকে উল্লেখ করে, যিনি প্রতিনিধিত্ব করেছিলেন এমন এক অভিযোগকারীর যে দাবি ছিল যে তার 13 বছর বয়সে জেইজি এবং সোয়ান ডিডি হোমস তাকে নিপীড়ন করেছিল, এবং অভিযোগকারী মামলাটি প্রত্যাহার করে নেন এবং জেইজি চাঁদাবাজি ও মানহানির পাল্টা অভিযোগ নিয়ে মামলা করেন এবং নিউ ইয়র্কে সেই মামলা চলবে বলে ধারণা। এবং ফ্রি স্টাইলে তিনি হুঁশিয়ারি দেন, নাম পরিষ্কার করার আগে তার দিদা মারা গেলে তার প্রতিশোধ হতো নির্মম। If she would have transitioned before I cleared my name, I would have hunted them. Every one of them playing these silly games that 1-800 ambulance chaser would have wished one came. এবং তার পাশাপাশি জেইজির সাবেক রকাফেলা অংশীদার, যার সঙ্গে ব্যবসা নিয়ে এবং কথিত রয়েছে আলিয়াকে নিয়ে তার তিক্ত বিচ্ছেদ ঘটে। বছরের পর বছর ইন্টারভিউতে তিনি জেইজির নিন্দা করে আসেন এবং জেইজি জবাব দেন, "Chatty Patty, down on his luck again." এবং জেইজি প্রকাশ্যে দাবি করেছেন যে জেইজি তার কথিত পুত্র প্রেমিয়ারকে এড়িয়ে চলেছেন, এবং তার পাশাপাশি তিনি খোঁচা দেন প্রেমিয়ারকে, জাগুয়ার রাইটকে এবং খানিয়ে ওয়েস্টকে এবং সরাসরি নিকি মিনাজকে। নিকি মিনাজ সরলভাবে জেইজিকে আক্রমণ করে আসছেন গত বছরের শেষ থেকে, এবং তার অভিযোগ হচ্ছে গিয়ে তিনি তার কর্মজীবন নষ্ট করার চেষ্টা করছেন। জেইজি এবং রক নেশন এর অংশীদার ডেজারে পেরেজ এর বিরুদ্ধে আরো বহু দাবি করেছেন নিকি মিনাজ, এবং জেইজি অবশেষে উত্তর দেন, "That lady back won that stuff. She sound like she's in love with them. Her can't even." এটা বলে তিনি নিজে থেমে যান এবং লাইনগুলিতে ছিল মাদক ব্যবহারের ইঙ্গিত এবং খেন কে ঘিরে এক ত্রিমুখী স্ল্যাশ, একটা ট্রিপল আন্থান্ড্রা, তার স্বামী কেনেথ প্যারি আত্মীয় অর্থে খেন এবং তার বারবি ভাবমূর্তির প্রতিরূপ খেন। এবং অসমাপ্ত লাইনটি এগোচ্ছিল ফেরির শিশুদের কাছে থাকতে না পারার প্রসঙ্গের দিকে, কারণ কিশোর বয়সের এক দণ্ডের সূত্রে অফেন্ডার রেজিস্ট্রিতেই তার নাম থাকার কারণে, এবং তিনি থেমে গেলেন বটে কিন্তু অভিমুখ ছিল ভীষণ স্পষ্ট। এবং পরিবেশনার ভঙ্গিতে কেউ কেউ মিনাজকে নিয়েও খানিকটা উপহাস করেছেন, এবং এখানে জেইজির সমালোচনা ন্যায্য, কারণ নিকি মিনাজের সন্তানকে টেনে আনার এই এক ঝোঁক যেন একটা সীমা অতিক্রম করেছে, যেটা নিকি মিনাজ জেইজির ক্ষেত্রে কখনো করেননি। এবং জেইজিকে টেনে নামানোর সময় নাকি কখনো তার পরিবার তুলে কখনো কথা বলেননি। এবং পরের ভার্সে এবং পরের পংক্তিটিতে তিনি মোড় নেন রাজনীতির দিকে। "A rapper can't be my op. I got MAGA Republicans. Them shots came from the very top of the government. Good luck with them." এবং নিকি মিনাজের মতন একজন র্যাপারকে নিয়ে তিনি চিন্তিত নন, যার সঙ্গে ম্যাগা আন্দোলনের যোগসূত্র রয়েছে, যার আসল প্রতিপক্ষরা বসে আছে সরকারের ভেতরে। কিন্তু জেইজির ম্যাগা ঘেঁষা সম্পর্কগুলোকে মনে রাখলে এই কৌতূহল খানিকটা যথার্থ বলে মনে হয়। তিনি এই একই বৃত্তের সঙ্গে ওঠা বসা করেছেন ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা এবং তার স্বামী জারেড কুশনার এর সঙ্গে এক টেবিলে বসেছেন, এবং ডেজারে পেরেজ এর পার্ডন আদায়ে ট্রাম্পের কাছে সফলভাবে আবেদনও করেছেন, এবং ম্যাগার বলয়ের ভিতরে ব্যবসা করেও তিনি ম্যাগা থেকে দূরত্বের ভান করেন, এবং তিনি বিভিন্ন রকমের মন্তব্য ছুড়ে দেন টোরি লেইনসের দিকেও সম্ভবত। এবং ড্রেককে লক্ষ্য করে তিনি বিভিন্ন রকমের মন্তব্য করেছেন, যেটা ভয়ঙ্করভাবে তাৎপর্যপূর্ণ, কারণ ড্রেক তার অ্যালবাম আইসম্যান এ ড্রেক জেইজিকে আক্রমণ করেছিলেন তার এবং তার এই গানটি 1 নম্বরে পৌঁছায় বিলবোর্ডে। এবং মোদ্দা কথায় তিনি জেইজিকে বলেছিলেন, "The jig is up. I see you for who you are and I see the scheming you have allegedly been doing against me." এবং এই উত্তরে জেইজি বলেন, "My net worth went up again. The next update, the jig is up. Oh yeah, I'm up 10. Wrong chart. You got to look up again. I never looked up to them. These white people got your publishing, gangster. Go talk to them. Don't talk success to me. You is workers in perpetuity. How your contract is worthy. Don't make me go, man. The roots remember when the trees pretend. Too much in my name. Don't forget who I am." যুক্তির মূল্য যাই থাকুক না কেন, ড্রেক যে জেইজিকে খানিকটা অস্থির করে তুলেছেন সেটা ভীষণভাবে স্পষ্ট। এবং অভিযোগ অনুযোগ সরিয়ে রাখলে ফ্রিস্টাইলটি দাঁড়িয়ে আছে তার দক্ষতার এক চূড়ান্ত প্রদর্শনী হিসেবে, এবং র্যাপার হিসেবে জেইজিকে তার এক স্মারক যেন যদি চিহ্নের মতো বসানো একটা লাইন তিনি বলেছেন আমাদেরকে, "Cancel the brunches, I remember the hunger pains, the price of the bricks going up, it's going to cost you a B to even say my name." যেটা যথার্থভাবে বিয়ন্সের Say My Name এর প্রতি একটা ইঙ্গিত, কিন্তু জবাবগুলো আসছে এবং জেইজিকে তার জন্য প্রস্তুত থাকতে হবে। হয়তো অনলাইনে নিয়ে তাকে সমস্ত কথা বলার ক্ষেত্রে তিনি আজও তার চোখ খোলা রেখেছেন, এই অর্থে one eye open like CBS.